ওসমান হাদিকে হত্যার পরিকল্পনা এবং এর ছক করা হয়েছিল আরো আগে। কখন, কোথায়, কিভাবে গুলি করে কোন কোন রুট ধরে পালিয়ে যাবে এর সবই ছিল পূর্ব নির্ধারিত। এবার ভারতে ঢুকেই সেলফি তুলে পাঠালো হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনার সাথে জড়িত শুটার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরবাইক চালক আলমগীর হোসেন। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা এই মুহূর্তে কথা বলে না তারা হলো বাংলাদেশের জারজ সন্তান, আর যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কণ্ঠস্বর জাগ্রত করছে মানুষের, তারা হলো বাংলাদেশের সুসন্তান। এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে যে পদত্যাগ করাতে পারবে তাকে 1 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ইনকিলাব মঞ্চের নজিরবিহীন ঘোষণায় তোলপাড়। এই প্রথম বাংলাদেশে ইনকিলাব মঞ্চ আমরা যেটা চেয়েছি সেই ঘোষণা দিয়েছে। হামলার সঙ্গে জড়িত মূল শুটার ও তার সহযোগী সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে গেছে। ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সালের অন্যতম সহযোগী কবির হোসেন। ৭১-এর হাতে আসা সিসিটিভির ফুটেজে দেখা যায় ইনকিলাব সেন্টারে কয়েকবার ফয়সালের সাথে সেখানে গেছেন কবির হোসেন। দীর্ঘ ১৭ বছর পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তিনি। বিএনপির পক্ষ থেকে এমনই ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে শুরু হয়েছে নানা হিসাব নিকাশ। এবার আরেক দফায় ভারতীয় হাই কমিশনারকে ডেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণের অনুরোধ পুনর্ব্যক্ত করেছে ঢাকা। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, হাদি কাণ্ডে বেরিয়ে এলো আরও এক চাঞ্চল্যকর তথ্য। যেভাবে পূর্ব পরিকল্পিত নথি সাজিয়ে হাদিকে হত্যায় মাঠে নেমেছে আওয়ামী দশর, সীমান্ত পাড়ি দিয়ে ভারত থেকেই সেলফি পাঠাচ্ছেন সেই কিলার ফয়সাল। অপরদিকে নেতাকর্মীদের সুখবর দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কি সেই সুখবর জানতে পারবেন আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমি সঞ্চয়, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে ১২ ডিসেম্বর শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী ২ দুর্বৃত্ত গুলি করে পালিয়ে যায়। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, হামলায় গুরুতর রক্তক্ষরণ হওয়ায় হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। এই ঘটনায় ইতোমধ্যেই পুলিশ ২টি প্রধান সন্দেহভাজনকে শনাক্ত করেছে, ফয়সাল করিম মাসুদ ও মোহাম্মদ আলমগীর শেখ। ফয়সাল হাদির মাথায় গুলি চালিয়েছেন বলে তদন্তকারীরা জানিয়েছেন এবং এই ঘটনায় মোটরসাইকেলটি ব্যবহার করায় মালিক আব্দুল হান্নানকে ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এদিকে প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের একটি ফেসবুক পোস্টে দাবি করেছেন, ওই ঘটনার পর সন্দেহভাজন শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ও তার সহযোগী মোটরবাইক চালক আলমগীর হোসেন একই দিন অর্থাৎ ১২ ডিসেম্বর ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেছেন। ভারতের ১ নম্বর থেকে ফয়সাল ও আলমগীর বিভিন্ন মোবাইলে তাদের সেলফিও পাঠিয়েছে। ওই সেলফি একটি নম্বর থেকে ইন্টারসেপ্ট করা হয়েছে এবং গুজরাটের গুয়াহাটিতে তোলা হয়েছে বলে নিশ্চিত তথ্য পাওয়া গেছে। এই নম্বরটি স্থানীয় গোয়েন্দা সূত্রে বিশেষভাবে জোগাড় করে দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। প্রবাসী সাংবাদিক সায়েরের পোস্ট অনুযায়ী এই ছবি ছড়িয়ে পড়ার পর থেকেই গতরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফয়সাল ও আলমগীরের অবস্থান নিয়ে ব্যাপক নতুন দাবি অভিযোগ সৃষ্টি হয়েছে এবং সংশ্লিষ্ট গোয়েন্দা সূত্রগুলোও বিষয়টি যাচাই করছে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ছবিটি আন্তর্জাতিক স্থান থেকে নেওয়া হয়েছে বলে তারা ধারণা করছেন, তবে এটি এখনও আনুষ্ঠানিকভাবে পুলিশ বা তদন্তকারীদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। ঘটনাটি নির্বাচনকে কেন্দ্র করে জনমনে উত্তেজনা সৃষ্টি করেছে এবং অনেকে এতে রাজনৈতিক উদ্দেশ্যের সম্ভাবনা খুঁজছে, তবে পুলিশ ও তদন্তকারী সংস্থাগুলো আনুষ্ঠানিকভাবে এটি পার হলে তথ্য প্রকাশের প্রক্রিয়া অব্যাহত রেখেছে। ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সালের অন্যতম সহযোগী কবির হোসেন। ৭১-এর হাতে আসা সিসিটিভির ফুটেজে দেখা যায় ইনকিলাব সেন্টারে কয়েকবার ফয়সালের সাথে সেখানে গেছেন কবির হোসেনও। আর এই ঘটনার পর থেকে পলাতক তিনি। মোহাম্মদপুরের আদাবরের অনেকেই বলছেন এরা সবাই জাহাঙ্গীর কবির নানকের অনুসারী। দেখুন আশিক মাহমুদের অনুসন্ধান। গত ৪ ডিসেম্বর ইনকিলাব কালচারাল সেন্টারের সিসি ক্যামেরার ফুটেজ এটি, যেখানে দেখা যায় লিফট থেকে নেমে সেন্টারে প্রবেশ করছে হাদিকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় মূল সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ, তার সাথে আরও ৩ জন। এদের মধ্যে এই যুবক শুটার ফয়সালের অন্যতম সহযোগী বলে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা যায় এই যুবকের বাসাও মোহাম্মদপুরের আদাবর এলাকায়। নবোদয় হাউজিং এলাকায় গিয়ে তার ছবি দেখাতেই চিনতে পারেন অনেকে। জানান এই যুবকের নাম কবির হোসেন ওরফে দাঁত ভাঙা কবির। ১০০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। এই ছেলেটাকে চেনেন নাকি? দেখেন তো এই ছেলেটাকে। এই ছেলেটাই। এই ছেলেটার নাম কি? এর নামে কবির। একটা কবির কবির না? কবির। আচ্ছা, কি করতে এলাকায় আর কি করতে, আর তো আমলিক ছিল, আর এই তো রাজ করছে, সবাই তো আর এই রাজ করছে। কি নাম ওই ছেলে? কবির। মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এর ৯ নম্বর সড়কের এই ক্লাব ঘরটি ছিল কবিরের। আর এখানেই শুটার মাসুদ আলমগীর সহ অনেকেই আড্ডা দিতেন, নিয়মিত মানুষকে ধরে এনে নির্যাতন চালাতেন। ৫ আগস্টের পর শেখ হাসিনা সরকারের পতন হলে পালিয়ে যায় তারা। আর এই ক্লাবটি এখন তালাবদ্ধ। এর এই মাস্তানি করতো, ধরেন মানুষের মারপিট করতো, দরফাকর করতো, এগুলো করতো। এরা আমলিকে রাজনীতি করো, চুরি ছিনতাই লুটপাট যা আছে যে আমাদের এই সাইডের মধ্যে যত অকারণ ওরাই করতো। চুরি ছিনতাই ডাকাতি, ঠিক আছে, মনে করেন মানে বিভিন্ন ধরনের, সোজা কথা কোনোটা বাদ রাখে না ওরা। প্রথমে ক্যাটারিং এ কাজ করতো, পরে মানে খারাপ পোলাপানের লগে মিশে এটা ওটা করতো, চুরি টুরি করতো, জুয়া টুয়া খেলতো, টাস মাস খেলতো। খোঁজ নিয়ে জানা গেছে হাদির ওপর হামলার ঘটনায় জড়িত সন্দেহভাজন শুটার ফয়সাল, বাইক চালক আলমগীর ও কবির হোসেন সবাই মোহাম্মদপুর আদাবর এলাকার মাইনুদ্দিনের সাথে রাজনীতি করতেন, যিনি আদাবর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির নানকের ঘনিষ্ঠজন। স্থানীয়রা বলছে হাদিকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় যাদের নাম এসেছে সবাই নানকের লোক। এরা তো নানক সিন্ডিকেট না, এদের তো বিশাল বড় নেটওয়ার্ক। এই যে আমি বলতেছি, আমারও তো মনে করেন এমন আছে, আমার রাত্রে পাইবেন না। হইল তুহিন রিয়াজ ওদের লোক, নানক সাহেবের লোকরা। আর ওদের সাথে আরও আছে, ওদের মেইন মাস্টার মাইন্ড হয়েছে মাইনুদ্দিন, আদাবর থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক। আর ওর সাথে সহযোগী শুটার হিসেবে কাজ করে জাহাঙ্গীর, ওর বাসা হয়েছে ঢাকা উদ্যান। এই ঘটনায় সরাসরি জড়িত কাউকেই এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অনেকেই বলছেন মূল হোতারা এরই মধ্যে ভারতে পালিয়ে গেছে, যদিও পুলিশ বলছে এ নিয়ে কোনো তথ্য নেই তাদের কাছে। আপনি বলেছেন সীমান্ত পাড়ি দেওয়ার কথা, এই সংক্রান্ত তথ্য এই মুহূর্তে আমাদের কাছে নেই, তবে আমরা চেষ্টা করছি, সম্ভাব্য সব জায়গায় অভিযান পরিচালনা করা হচ্ছে এবং আমাদের গোয়েন্দারাও তৎপর রয়েছে। শিগগিরই হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় জড়িতরা গ্রেপ্তার হবে, তদন্তে উদ্ঘাটন হবে মূল রহস্য, এমনটাই প্রত্যাশা সকলের। বিজয় দিবসে শিবিরের চমকে রাজনীতিতে তোলপাড়, অন্যদিকে ছাত্রদল পুরোপুরি ব্যর্থ, ব্ল্যাকআউট। দর্শক, কোনোভাবে শিবিরের সাথে ছাত্রদল পারছে না, কোনো প্রতিযোগিতায় পারছে না। শিবির পুরো বাংলাদেশ দখল করেছে, পুরো কালচারাল অঙ্গন দখল করেছে। আওয়ামী লীগ পেরেছিল, কিন্তু ছাত্রদল বিএনপি কিচ্ছু পারে না। শিবিরের যে কালারফুল প্রেজেন্টেশন, আজকে বিজয় দিবসে শিবিরের যে রাজপথে নামার স্টাইল, শিবিরের রূপের ঝলকানিতে ছাত্রদল পুড়ে গেছে, ছাত্রীরা পুড়ে গেছে, ওদের কোনো অস্তিত্ব নাই। বিজয় দিবসে আপনি সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড দেখেন, জাতীয় মিডিয়াগুলো, এমনকি বিএনপির দখলকৃত মিডিয়া দেখেন, ছাত্রদল বিএনপি, মানুষ ঘুম থেকে ওঠার আগেই ব্ল্যাকআউট। আর মানুষ উঠে দেখে যে সব শিবির, ঢাকায় শিবির, বরিশালে শিবির, প্রত্যেকটা উপজেলায়, এমনকি অনেক জায়গায় ইউনিয়ন পর্যায়ে মানুষ ঘুম থেকে উঠে দোকানদাররা দোকানে গেছে, বাজার করতে গেছে, যে দেখে যে ফেসবুক খুললেই শুধু শিবির আর শিবির। ছাত্রদল কোথায়? ফজরের নামাজের আগেই ছাত্রদল ব্ল্যাকআউট। ছাত্রদল কিছু ছাত্রীপনা করেছে, জামাতকে বলে, শিবিরকে বলে ৭১ পরাজিত শক্তি, স্বাধীনতা বিরোধী। কিন্তু ওটা এক বিএনপি নেতা বলেছে বাগেরহাট অঞ্চলের, আওয়ামী লীগের কোন নেতাদের স্ত্রীরা জামাত করে এরকম আমরা দেখিনি। কিন্তু এই বাগেরহাটের বিএনপির অধিকাংশ নেতার স্ত্রীরা জামাত করে এবং অনেকে জামাতের রোকন, এবং মহিলা জামাতের আমির বিএনপি নেতাদের স্ত্রীরা। তো এই ছাত্রদল বিএনপির যে কাজ, যে কথা, অথবা শিবির বিরোধী যে ন্যারেটিভ, বিজয় দিবস উপলক্ষে, বিজয় দিবসে বিজয় উদযাপন করবে, সবাই আনন্দ করবে, একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখবো, আমরা আরো এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখবো, যেটা আমাদের বাংলাদেশের বিজয়। কিন্তু ওরা বিভাজন সৃষ্টি করছে, ওরা শিবিরকে আদারিং করছে, ওরা শিবিরকে স্বাধীনতা বিরোধী পরাজিত শক্তি বলে গালি দিচ্ছে। কিন্তু ওদের যে গালি, ওদের যে ন্যারেটিভ, ওইটা ছাত্রদলের ছেলেদের মাও শুনে না, বাবাও শুনে না, ওদের স্ত্রীও শুনে না, সন্তানও শুনে না, ওদের গার্লফ্রেন্ডরাও শুনে না। ছাত্রদল নেতাদের গার্লফ্রেন্ডরাও সাদিক কায়েমকে ভোট দেয় রোকেয়া হলের। এই হচ্ছে অবস্থা। ওদের পরিবারও ওদের জনসমর্থন নাই, ওদের গার্লফ্রেন্ডরা ওদের রাজনৈতিক মতাদর্শ পছন্দ করে না, হয়তো ব্যক্তিকে পছন্দ করে, ব্যক্তিকে বিয়েও করবে।
তো ছাত্র দলের কোনো অস্তিত্ব আমরা দেখছি না, একটা ছাত্রী সংগঠনে পরিণত হয়েছে। কেন হবে না? বিজয় দিবসের আগের দিন শিক্ষকের উপর মিথ্যা অপবাদ দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কি নোংরামিটা করেছে ছাত্রদল, এবং বহিরাগত যুবদল সন্ত্রাসীকে ভাড়া করে এনে স্লোগান দেওয়ার ব্যবস্থা করেছে, একটা একটা শিবির ধৈর্য ধীরে ডাইটস করে। আপনি চিন্তা করেছেন কত বড় ছাত্রী এবং অশিক্ষিত মূর্খ জঙ্গি একটা একটা শিবিরটা ধরে ধরে যাবে? এই স্লোগান কোন জঙ্গি ছাড়া কেউ দিতে পারে? এটা তো জাতীয়তাবাদী জঙ্গি দল। এইসব জঙ্গিরা, এইসব অপদার্থ অশিক্ষিতরা স্বাধীন বাংলাদেশে এই বিজয় দিবসে এভাবে ব্ল্যাক আউট হয়ে যাবে, অস্তিত্বহীন হয়ে যাবে, এটাই বাংলাদেশের বাস্তবতা। শিবিরের ক্রিয়েটিভিটির কাছে ছাত্রদল কিচ্ছু না। কি করেছে এরা? ফুলের ডালা নিয়ে ফুল দিতে যায়, ফুলের ডালা ভেঙে যায় আগে। এর চাইতে লজ্জা, প্রকৃতি ওদের বিরোধিতা করছে। ওরা নেচারের কাছে নাকানি চুবানি খাচ্ছে। কারণ ফুলের ডালা বানাতে কিনতে ছাত্র দলের যে নেতা সংগঠন থেকে টাকা নিয়েছে ও অর্ধেক মেরে দিয়েছে। বলেছে যে 2000 টাকা একটা ফুলের ডালা বানিয়ে আনবে, ও 700 টাকায় বানিয়ে আনছে, বাকি টাকাটাও মেরে দিচ্ছে। দুই গ্রুপে মারামারি, বিভিন্ন জায়গায় ধাক্কাধাক্কি, রক্তাক্ত করার ঘটনা ঘটেছে বিজয় দিবসে। এই হচ্ছে ছাত্রদল। আর শিবিরের কার্যক্রম, শিবিরের সৃজনশীলতা বিজয় দিবস উপলক্ষে এটা বলে শেষ করা যাবে না। এক কথায় যদি বলি, শিবিরময় বাংলাদেশ। পুরো জাতিকে চমকে দিয়েছে শিবির। এই শিবিরের ছেলেরা সাবেক হয়ে আমিরে জামাতের সাথে দৌড়ায়, রান উইথ আমিরে জামাত ম্যারাথন যুব বিভাগকে নিয়ে। তো দর্শক, শিবির এক এক জায়গায় এক এক ধরনের ক্রিয়েটিভিটি। কোথাও সাইকেল রেলি, কোথাও রান, কোথাও গভীর রাতে, কোথাও খুব ভোরে, কোথাও একদিন আগে কোরআন তেলাওয়াত, গরিবদের খাওয়ানো, লাল সবুজের পতাকা ধারণ করা। শিবিরের র্যালি দেখলেই বোঝা এদেশের লাল সবুজের পতাকা সবচেয়ে শ্রদ্ধার সাথে ধারণ করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এজন্য এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী অনলি শিবিরকেই বলা যায়, সাদিক ক্যান্ডারই বলা যায়। বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নোয়াখালী জেলা উত্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে রান ফর ভিক্টরি উইথ ইসলামী ছাত্র শিবির নোয়াখালী ডিস্ট্রিক্ট নর্থ 2025। দেখেন, নোয়াখালী জেলা উত্তর কি ক্রিয়েটিভ, কত সুন্দর আকর্ষণীয় প্রোগ্রাম। রান উইথ শিবির, শিবিরের সাথে দৌড়। শিবিরটা দেখে রান উইথ ছাত্রদল একটু করুক না, দৌড়াতে যে দুই গ্রুপে মারামারি বেঁধে যাবে এবং দৌড়ানোর মধ্যে শৃঙ্খলা থাকবে না। কে সামনে যাবে, কার ছবি ক্যামেরায় উঠবে, ওইটা নিয়ে ধাক্কাধাক্কি করবে। রান উইথ ছাত্রদল কোন গ্রুপ, সভাপতি গ্রুপ না সেক্রেটারি গ্রুপ? শিবিরের সাথে কোনোভাবে পাচ্ছে না। তো এইভাবে রান উইথ শিবির এরকম একটা প্রোগ্রাম গোছালো ভাবে, এবং শিবিরের যে ইউনিফর্ম লাল সবুজের পতাকা মাথায় গায়ে অন্তরের মধ্যে, ছাত্রদল কোথাও এরকম দেখাতে পারে না। এক একজন ছাত্রদল নেতাকে দেখলে তারুণ্যের কোনো উচ্ছ্বাস নেই। এদের কারো দাঁত পড়ে গেছে বয়সে, এখনো ছাত্রদল নেতা, চামড়া ঝুলে গেছে, ঠোঁট বাঁকা হয়ে গেছে, পেট মোটা হয়ে গেছে, এ বলে আমি ছাত্রদল নেতা, আমি ছাত্রদলের জেলা সভাপতি। লজ্জা! এরাই হচ্ছে বিজয় দিবসে ফুল দিতে যে মারামারি করে এবং ফুলের ডাল আগে ভেঙে ফেলে এবং 2000 টাকা নিয়ে 700 টাকায় কিনে আর বাকি টাকা মেরে দেয়। 55তম বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ইন্টার ডিপার্টমেন্টাল শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট 2025 ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান এটা করেছে বিজয় দিবসের শুরুতে। দেখেছেন কত ধরনের বৈচিত্র্যময় প্রোগ্রাম শিবিরের। শিবির আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান আয়োজন করেছে লক্ষ্মীপুর শহর। সব জায়গায় যে রাজপথে তা না, ইনডোর দোয়া তাও আছে। বিজয় র্যালি এটা হচ্ছে শিবিরের সবচেয়ে কমন, সারা বাংলাদেশে এটা হয়েছে বিজয় র্যালি, একদম উপজেলা শাখা থেকে শুরু করে সবাই বিজয় র্যালি এবং জোয়ার। শিবিরের ইতিহাসে এত জনশক্তিকে নিয়ে এত বড় বিজয় উদযাপন শিবির অতীতে কখনো করতে পারেনি। শিবিরের ইতিহাসে টপ বিজয় দিবস এবার 2025। প্রত্যেকটা শাখায় জোয়ার, ছাত্র জনতার দল একটাই, শিবির আর শিবির। চারদিকে মানুষ দেখছে শিবির। উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে ছাত্রদল নাই। আমি একজন চিনি ছাত্রদল নেতা, বয়স কমপক্ষে 47 বছর, দাড়ি সাদা। অনেকের আছে অল্প বয়সে দাড়ি পাকে, এই জন্য 50-এর আগেই দাড়ি পেকে গেছে। এ হচ্ছে ছাত্রদলের ইউনিয়ন সেক্রেটারি, সভাপতিও না। ভিক্টোরি সাইকেল র্যালি 2K25 মানে 2025 ঢাকা কলেজে আয়োজন করেছে, সেখানে শিবির কেন্দ্রীয় নেতারা অংশগ্রহণ করেছে। এরপরে কোথাও সাইকেল র্যালি, কোথাও রান উইথ শিবির,
কোথাও ক্রিকেট, কোথাও ফুটবল, র্যালি র্যালি র্যালি, এটা তো আছেই। এবং এতে নির্বাচিত বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরা অংশ নেয়। ছাত্রদল তুলনামূলক একটা চিত্র দেখালাম বিজয় দিবসের। এদিকে বিজয় দিবসে মোদি ও রাহুলের পোস্ট, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে অনুপস্থিত বাংলাদেশের নাম। মহান বিজয় দিবসে ভারতের শীর্ষ দুই রাজনৈতিক নেতার সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট ঘিরে আলোচনা তৈরি হয়েছে। মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী আলাদা আলাদা বার্তায় 1971 সালের যুদ্ধকেই ভারতের বিজয় হিসেবে উল্লেখ করলেও কোথাও বাংলাদেশের নাম বা স্বাধীনতার মূল প্রেক্ষাপট উঠে আসেনি। 1971 সালের 16 ডিসেম্বর দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমেই স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ। যুদ্ধের শেষ পর্যায়ে মুক্তিযোদ্ধাদের সঙ্গে যোগ দেয় ভারতীয় সেনাবাহিনী। সেই কারণেই ভারতও দিনটিকে নিজেদের বিজয় দিবস হিসেবে পালন করে থাকেন। তবে ঐতিহাসিকভাবে এই দিনটির মূল বিজয় ছিল বাংলাদেশের, কারণ এই দিনেই জন্ম নেয় স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ। বিজয় দিবস উপলক্ষে ফেসবুকে দেওয়া পোস্টে নরেন্দ্র মোদী লেখেন, বিজয় দিবসে আমরা আমাদের শেষ সাহসী সেনাদের স্মরণ করছি, যাদের সাহসিকতা ও আত্মত্যাগ 1971 সালের ভারতের এক ঐতিহাসিক বিজয় নিশ্চিত করেছিল। তিনি আরও বলেন, তাদের দৃঢ় মনোবল ও নিঃস্বার্থ সেবা ভারতের ইতিহাসে এক গৌরবময় অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে এবং এই বীরত্ব প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে। পুরো বার্তায় একবারের জন্য হলেও বাংলাদেশের নাম তিনি উল্লেখ করেননি। একই দিনে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও 1971 সালের যুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, বিজয় দিবসে আমি আমাদের সশস্ত্র বাহিনীর বীরদের প্রতি শ্রদ্ধা জানাই, যারা 1971 সালের যুদ্ধেই ভারতের সীমান্ত রক্ষার সময় বীরত্ব, নিষ্ঠা ও অটল সংকল্পের মাধ্যমেই ইতিহাস গড়েছিলেন। তার বক্তব্যেও যুদ্ধটি কোথায় বা কার সঙ্গে হয়েছিল সেই বিষয়ে কোনো উল্লেখ ছিল না। এর আগে ভারতের সেনাবাহিনীও আলাদা এক পোস্টে বিজয় দিবস পালন করে। সেখানে মুক্তিযোদ্ধাদের বীরত্বের কথা উল্লেখ করে বলা হয়, মুক্তিবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ভারতীয় সেনারা লড়াই করেছিল এবং এই যুদ্ধ দক্ষিণ এশিয়ার মানচিত্র বদলে দিয়ে নতুন রাষ্ট্র বাংলাদেশের জন্ম দেয়। তবে রাজনৈতিক নেতৃত্বের সাম্প্রতিক পোস্টগুলোতে সেই প্রেক্ষাপট অনুপস্থিত থাকায় বিষয়টি নতুন করে নজরে এসেছে। ইতিহাস অনুযায়ী পাকিস্তানি বাহিনী 1971 সালের 25 মার্চ বাংলাদেশের জনগণের উপর বর্বর হামলা চালানোর মাধ্যমেই মুক্তিযুদ্ধের সূচনা করে। দীর্ঘ 9 মাস মুক্তিযোদ্ধারাই মূলত যুদ্ধ পরিচালনা করেন। ভারত 3 ডিসেম্বর যৌথ বাহিনী হিসেবে যুদ্ধে যুক্ত হয় এবং আত্মসমর্পণের দলিলেও পাকিস্তানি বাহিনী ভারত ও বাংলাদেশের যৌথ বাহিনীর কাছেই আত্মসমর্পণ করে। এই বাস্তবতার পরিপ্রেক্ষিতেই বিজয় দিবসের পোস্টে বাংলাদেশের নাম না থাকাকে অনেকেই ইতিহাসের অসম্পূর্ণ উপস্থাপন হিসেবেই দেখছেন।